সো ওয়েলকাম টু দ্য রেস অনলাইন। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 6, তোদের ক্লাস 6-এর যে 4 নম্বর চ্যাপ্টার শিলা এবং খনিজ পদার্থ। এই শিলা এবং খনিজ পদার্থের যে প্রথম ক্লাস, এই ক্লাস আমরা নিয়ে এসেছি। এটা মূলত পার্ট 1 বা প্রথম তোদের ভাগ। শিলা এবং খনিজ পদার্থ চ্যাপ্টারটা একটু বড়, তাই দুটো পার্টে নিয়ে আসতে হচ্ছে। যে প্রথম পার্ট আজকে আমরা শুরু করব। চল দেখা যাক তাহলে কি ধরনের বা কিভাবে, কি শিলা কাকে বলে, সেটা কি জিনিস, সেটা কিভাবে তৈরি হয়, শিলার মধ্যে কি থাকে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের ক্লাস আজকে শুরু হচ্ছে। যদি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলিস না। ঠিক আছে, চল দেখে নি আমাদের আজকের পড়া। এবার তোকে একটা জিনিস বলার, যে এই যে বিষয়টা আছে, এই যে চ্যাপ্টারটা তুই পড়ছিস, এই চ্যাপ্টারটা তুই কোথা কোথা থেকে পিডিএফটা পাবি, বা এই যে নোটটা, এই নোটটা তুই কোন জায়গার থেকে নিবি, সেটা আমি তোকে আগে একবার বলে দিই যে এই নোটটা কোন জায়গা থেকে তুই কালেক্ট করতে পারবি। তুই যদি এই নোটের এই পিডিএফটা তুই নিতে চাস, তাহলে সেটা তুই এই টেলিগ্রাম গ্রুপটার থেকে পেয়ে যাবি। কি না, তুই টেলিগ্রামে যাবি, টেলিগ্রামে গিয়ে @রেস অনলাইন 912 দিয়ে যদি সার্চ করিস, তাহলে তুই টেলিগ্রাম গ্রুপ আমাদের পেয়ে যাবি। আমাদের এই লোগো দেওয়া টেলিগ্রাম গ্রুপটা আছে। তাছাড়া তুই যদি ডেসক্রিপশন বক্সে যাস, তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যেও কিন্তু আমাদের লিংক দেওয়া আছে। সেই লিংকে ট্যাপ করলে ডাইরেক্ট তুই টেলিগ্রাম গ্রুপের মধ্যে পৌঁছে যাবি। এত কিছু সার্চ করা, এত কিছু করতে হবে না তোকে, যদি তুই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যাস। টেলিগ্রাম গ্রুপে আমি যে মুহূর্তে ক্লাসটা তোকে ছাড়ছি, যে মুহূর্তে ক্লাসটা দিচ্ছি, তারপরেই কিন্তু ক্লাসের যে পিডিএফটা, এই যে পিডিএফটা আজকে যেটা পাচ্ছিস, সেই পিডিএফটা কিন্তু আমি এটা আপলোড করে দেবো আমার টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, সেখানে যাস এবং সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ থেকে এই পিডিএফটা তুই নিয়ে নিস। তোর বইয়ে যা লেখা আছে, তোর বইয়ে যে কোশ্চেন, মানে যে পড়াটা দেওয়া আছে, সেই জিনিসটারই অ্যাডভান্স একটা রূপ তুই এখানে পাচ্ছিস। তোকে তার থেকে একটু বেশি ইনফরমেশন দেওয়া আছে, একটু বেশি আমি তোকে জানাবার চেষ্টা করেছি। কিন্তু এটা তুই যদি পড়িস, তাহলে তোর বইয়ের থেকে তুই ভালো জানতে পারবি, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, তাহলে দেখি আজকে যে প্রথমে আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল। না, আমাদের চ্যাপ্টারের নাম ছিল শিলা এবং খনিজ পদার্থ। শিলা এবং খনিজ পদার্থ। তাহলে আমাদেরকে যেটা জানতে হবে, সেটা হচ্ছে শিলা কাকে বলে এবং খনিজ পদার্থই বা কাকে বলে। ঠিক, এবং এই খনিজ পদার্থ এগুলো কি, এবং বিভিন্ন ধাতু, ধাতু সংকর, তার ব্যবহার কি জন্য করা হয়, এই জিনিসগুলো সমস্ত নিয়ে যে একটা কমপ্লিট আলোচনা, সেটাই এই চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে করতে চলেছি। তাহলে দেখ, প্রথমে আমরা যদি আসি যে আমরা শিলা কাকে বলবো, কিংবা খনিজ পদার্থ কি জিনিস, সেই জিনিসটা যদি প্রথমে আসি, তাহলে আমরা দেখতে পাবো শিলা কাকে বলে। না, শিলা কি জিনিস, শিলা কি, তাহলে শিলার প্রাথমিক ধারণা আমরা জানতে পারবো। শিলার প্রাথমিক ধারণা কি, না যদি আমরা পৃথিবীর মধ্যে বা ভূপৃষ্ঠের উপরিভাগে যে কঠিন একটা আবরণ থাকে, সেই কঠিন আবরণকেই আমরা মূলত শিলা বলি। অর্থাৎ আমরা যদি একটা পৃথিবী আঁকি, ধর এটা পৃথিবীর ওপরে তল, তাহলে পৃথিবীর যে এইরকম স্তর আছে, এই স্তরের যে উপরিভাগ, এই উপরিভাগটা কি, উপরিভাগটা কঠিন আকারে আছে, তাই তো আমরা পৃথিবীর মধ্যে থাকতে পারছি। এই উপরিভাগটাকে আমরা কি বলছি, রক স্ট্রাকচার বলছি, বা শিলা বলছি, বা শিলা মন্ডল বলছি। ঠিক আছে, এবার ভূপৃষ্ঠের উপরিভাগের এই যে কঠিন অংশ, তাহলে এটাকে তো আমরা শিলা বললাম। এই শিলায় মূলত কি কি থাকে, না মূলত এই শিলায় অনেকগুলো পদার্থ একসঙ্গে মিশে এই শিলা তৈরি করে। একে একাধিক খনিজ পদার্থের মিশ্রণও বলা যায়। এবং এই শিলার কোনো নির্দিষ্ট কোনো রাসায়নিক গঠন থাকে না। নির্দিষ্ট রাসায়নিক গঠন বলতে কি, না মনে কর লোহার একটা নির্দিষ্ট রাসায়নিক গঠন আছে। লোহাটাকে তুই যদি ভাঙিস, তাহলে লোহারই গুঁড়ো পাবি, বা লোহার মতোই অনেক ছোট ছোট কণা পাবি। কিন্তু তুই যদি একটা শিলাকে ভাঙিস, তাহলে একটা নির্দিষ্ট কোনো রাসায়নিক গঠন পাবি না। অর্থাৎ নির্দিষ্ট যে একটা পদার্থ দিয়ে, একটা জিনিস দিয়েই এই জিনিসটা তৈরি হচ্ছে, এমন কোনো ব্যাপার নেই। অনেকগুলো জিনিস একসঙ্গে মিশ্রিত হয়ে বা মিক্স হয়ে এটা তৈরি করেছে। ঠিক আছে, শিলার তাই জন্য আমরা বলছি যে নির্দিষ্ট কোনো রাসায়নিক গঠন নেই। ঠিক আছে, শিলার যদি আমরা উদাহরণ দেখি, তাহলে তুই শিলার উদাহরণ দেখতে পাবি গ্রানাইট। গ্রানাইট এক ধরনের শিলা। গ্রানাইট যদি আমি আরেকটু সরে যাই ক্যামেরার থেকে
চলে যাই, তাহলে তুই দেখ এখানে গ্রানাইট দেখতে পাবি। তাহলে তারপর তুই কি দেখতে পাবি না, বেলে পাথর দেখতে পাবি, মার্বেল পাথর দেখতে পাবি। তাহলে এই সমস্ত যে জিনিসগুলো দেখতে পালি, এই সমস্ত যে পদার্থগুলো দেখতে পালি, এগুলো কোন জায়গার থেকে উৎপত্তি হয়েছে না পৃথিবীর থেকে উৎপত্তি হয়েছে। মূলত কোথায় অবস্থিত এগুলো, পৃথিবীর উপরিভাগের মধ্যে অবস্থিত। তাই এগুলোকে আমরা কি বলছি না, এগুলোকে আমরা বলছি শিলা। এগুলোকে আমরা কি বলছি না, এগুলোকে আমরা বলছি শিলা বা রক বা পাথর। ঠিক। এরপর যদি আমরা দেখি যে শিলা কয় ধরনের, শিলা কয় ধরনের, তাহলে আমরা কি দেখতে পাবো না, শিলাকে আমরা ভাগ করতে পারবো কয় ধরনের, না শিলাকে আমরা ভাগ করতে পারবো 3 ধরনের ভাগে ভাগ করতে পারবো। কত ভাগে ভাগ করতে পারবো, শিলাকে আমরা মূলত ভাগ করতে পারবো 3টে ভাগে, 3টে ভাগে, 3 ভাগে। কি কি ভাগ সেগুলো, কি কি ভাগ সেগুলো না, প্রথম যে শিলাটা আছে, প্রথম যে শিলাটা হচ্ছে তাকে আমরা বলবো আগ্নেয় শিলা। তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো আগ্নেয় শিলা। দেখ এই যে এই জায়গাটায় তুই যেটা দেখতে পাচ্ছিস আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কি মূলত, আমরা জানি যে পৃথিবীর নিচে কি আছে, পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা আছে, বা গলিত অবস্থায় যে আগুনের মতো পদার্থ তাকে আমরা ম্যাগমা বলছি। সেটাই যখন তোর কোনো একটা ফাটল দিয়ে পৃথিবীর মধ্যে, পৃথিবীর বাইরে ওপরে তলে উঠে আসে, তখন সেই জিনিসটাকে কি বলি আমরা, সেটাকে আমরা বলি লাভা। আর এই লাভাটা উপরিতলে উঠে আসার পর আস্তে আস্তে জমে গিয়ে একটা পাথরের আকার নেয়। এই পাথরটাকে আমরা কি বলবো, আগ্নেয় শিলা। কেন আগ্নেয় শিলা, কারণ তুই জানিস এক্ষুনি আমি বললাম যে পৃথিবীর নিচে আগুনের মতো অবস্থায় ম্যাগমা আছে। তাহলে আগুন, সেই আগুন থেকে আস্তে আস্তে উপরে উঠে আসছে ম্যাগমাটা লাভা হয়ে, এবং লাভাটা আস্তে আস্তে জমে পাথরে পরিণত হচ্ছে। তাহলে আগুন থেকে পাথর তৈরি হচ্ছে, সেই শিলাকে, সেই ধরনের শিলাকে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের শিলাকে আমরা কি বলছি, এই ধরনের শিলাকে আমরা বলছি আগ্নেয় শিলা। তাহলে এটাকে আমরা মূলত বললাম কি ধরনের শিলা না, এটাকে আমরা বললাম আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা। তারপর আসছে পাললিক শিলা, তারপর আসছে মূলত পাললিক শিলা। পাললিক শিলাতে কি আছে না, পাললিক শিলাতে আছে, পাললিক শিলার মধ্যে কি হয়, ওটাও কি আগুনের মতো হয় না, এটার কিন্তু গল্পটা একটু আলাদা। এটার গল্পটা কি না, ওই যে আগ্নেয় শিলা, এই শিলাগুলাই হচ্ছে সবচাইতে পুরনো শিলা। যে আগ্নেয় শিলা সেগুলো হচ্ছে সবচাইতে পুরনো শিলা, এই শিলাটা হচ্ছে সবচাইতে প্রাচীন, এটা হচ্ছে প্রাচীন। এই শিলাগুলো আস্তে আস্তে ক্ষয়ছে, অর্থাৎ এগুলো আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, এবং ক্ষয় হওয়ার মধ্যে দিয়ে ক্ষয় হয়ে হয়ে কার মাধ্যমে না, বিভিন্নভাবে নদীর মাধ্যমে, বিভিন্নভাবে কোনো জায়গায় সমুদ্রের মাধ্যমে, সমুদ্রে, বায়ুতে, বিভিন্ন এজেন্ট বা বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে দিয়ে এগুলো কোথায় পড়ছে না, জলের মধ্যে পড়ছে বা সমুদ্রের মধ্যে পড়ছে, সমুদ্রের মধ্যে পড়ছে। এবং সমুদ্রে কি হচ্ছে না, এই যে পলির স্তরটা, এই পলির স্তরটা আস্তে আস্তে কি হচ্ছে না, আস্তে আস্তে এই পলির স্তরটা স্তরে স্তরে জমায়িত হচ্ছে, স্তরে স্তরে জমা হচ্ছে। যদি আমি এখানে ছবিটা আঁকি, এখানে ছবিটা আঁকি, ধর এটা সমুদ্র, তাহলে এই রকম স্তরে এটা একটা স্তর হয়ে গেল। তারপর যদি আবার আমি আরেকটা স্তর দিই, তাহলে আমি দেখতে পাবো যে এটা একটা স্তর হয়ে গেল, এটা একটা স্তর হয়ে গেল, এটা একটা স্তর হয়ে গেল। তারপর আবার যদি আমি আরেকটা স্তর দিই, তাহলে আমি দেখতে পাবো যে আবার এটা আরেকটা স্তর হয়ে গেল। তাহলে এইভাবে এক একটা স্তর সৃষ্টি করে কি হয় না, এই স্তর সৃষ্টি করে পাললিক শিলা তৈরি হয়। এক একটা স্তর সৃষ্টি করে এক একটা স্তরে 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 পাললিক শিলা তৈরি হয়। কিভাবে তৈরি হয় না, এর উপরে কি আছে না, এর উপরে আমরা জানি সমুদ্র আছে, অর্থাৎ সমুদ্রের জলরাশি আছে, অর্থাৎ সমুদ্রের জলরাশি আছে এর উপরে, সমুদ্রের যে জলরাশি, সে সমুদ্রের জলরাশিটা আছে এর উপরে। এবং এই সমুদ্রের জলরাশি কি করছে, একে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে। সমুদ্রের জলরাশি আছে এর উপর, সমুদ্রের জল, এই সমুদ্রের জল, তাহলে সমুদ্রের জল একে কি করছে না, সমুদ্রের জল একে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে, সমুদ্রের জল একে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে। এবং ভূগর্ভ কি কি দিচ্ছে না, ভূগর্ভ দিচ্ছে গরম, অর্থাৎ এই দিক থেকে আসছে গরম, এবং এই দিক থেকে কি আসছে না, এই দিক থেকে আসছে চাপ।
এই চাপ এবং গরমে এই যে পলির স্তরটা আছে, এই যে পলির স্তরটা আছে, চাপ এবং গরমে এই যে এটা এটা কি না, এটা হচ্ছে পলি। এই পলির স্তরটা কি হচ্ছে, আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে এবং কঠিন থেকে আস্তে আস্তে কঠিন হতে হতে এটা পাথরে রূপান্তরিত হচ্ছে। তাই এই ধরনের শিলাকে আমরা কি বলছি, এই ধরনের শিলাকে আমরা বলছি পাললিক শিলা। এই ধরনের শিলাকে আমরা কি ধরনের শিলা বলছি না, পাললিক শিলা। অর্থাৎ পলির থেকে যে ধরনের শিলা তৈরি হচ্ছে তাকেই আমরা বলছি মূলত পাললিক শিলা। ঠিক। এরপর এই যে দুই ধরনের শিলা তৈরি হলো, এই দুই ধরনের শিলা আস্তে আস্তে কি হচ্ছে না, আস্তে আস্তে এরা কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। আস্তে আস্তে এই শিলাগুলো কি হচ্ছে না, আস্তে আস্তে এই শিলাগুলো পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত হচ্ছে কিসের জন্য পরিবর্তিত হচ্ছে, কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। কিভাবে পরিবর্তিত হচ্ছে না, আগ্নেয় শিলা। তাহলে কি কি কোন ধরনের শিলা পরিবর্তিত হচ্ছে, আমরা আমরা এতক্ষণ পর্যন্ত যে ধরনের শিলাগুলো দেখলাম, এক তো দেখলাম কি শিলা আছে, এক তো দেখলাম আমাদের কাছে আগ্নেয় শিলা আছে, এক তো দেখলাম আমাদের কাছে আগ্নেয় শিলা আছে, আর আমাদের কাছে কি শিলা আছে না, পাললিক শিলা আছে। এই এই হচ্ছে আগ্নেয় শিলা আছে, আর এই হচ্ছে পাললিক শিলা। এই দুই ধরনের শিলা আমাদের কাছে আছে। তাহলে এই দুই ধরনের শিলা কি হবে, তারা আস্তে আস্তে চেঞ্জ হবে, তারা আস্তে আস্তে পরিবর্তিত হবে। কিসের মাধ্যমে চেঞ্জ হবে না, যদি কোনো যদি কোনো প্রচন্ড কোনো একটা আগ্নেয় শিলা ছিল কিংবা কোনো একটা পাললিক শিলা ছিল, এই আগ্নেয় শিলাটা কিংবা পাললিক শিলাটা পৃথিবীর কোনো কারণে, অর্থাৎ মনে কর ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের কারণে কি হলো না, ভূমিকম্পের কারণে যে জায়গায় আগ্নেয় শিলা ছিল সেই আগ্নেয় শিলাগুলো মাটির নিচে চলে গেল। অর্থাৎ একটা ভূমিকম্প হলো, এখানে এখানে কি ছিল না, এখানে ছিল আগ্নেয় শিলা, এখানে ছিল আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলাটা কি হলো না, মাটির নিচে চলে গেল, এখানে মাটির নিচে চলে গেল, এর মধ্যে অনেক মাটি চাপা পড়ে গেল, এর মধ্যে এখানে মাটি চাপা পড়ে গেল। তাহলে এই মাটির নিচে যখন চলে যাচ্ছে তখন একেও নিশ্চয়ই মাটি প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে, একেও মাটি প্রচুর পরিমাণে কি দেবে না, চাপ দেবে, এবং ভূগর্ভ একে গরম দেবে, প্রচুর পরিমাণে গরম দেবে। তাহলে এই চাপ এবং গরমে এই যে আগ্নেয় শিলাটা, এই আগ্নেয় শিলাটা কি হয়ে যাচ্ছে না, এই আগ্নেয় শিলাটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। আর এইভাবেই তৈরি হচ্ছে নতুন এক ধরনের শিলা, যা পাললিক শিলা এবং আগ্নেয় শিলার চেয়েও অনেক গুণে বেশি শক্ত, অনেক গুণে বেশি পরিবর্তিত আকার নিচ্ছে, এবং এক ধরনের নতুন যে শিলা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি রূপান্তরিত শিলা। রূপান্তরিত অর্থাৎ রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রূপটা অন্তরিত হয়ে যাচ্ছে, রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এই ধরনের শিলাকে আমরা বলছি রূপান্তরিত শিলা। আর এই শিলাগুলো কি হচ্ছে না, এই শিলাগুলোকেই আমরা, এই ধরনের শিলাকে আমরা বলছি রূপান্তরিত শিলা। তাহলে আমরা তিনটে জিনিস বুঝলাম, যে একটা হচ্ছে শিলা কাকে বলে, শিলা কি জিনিস, শিলা কোন জায়গার থেকে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, বুঝলাম শিলা কয় প্রকার, এবং আরেকটা ব্যাপার বুঝলাম যে যেটা হচ্ছে শিলা হচ্ছে কটা ভাগে ভাগ করা যাচ্ছে, শিলাকে কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে না, শিলাকে আমরা দেখলাম তিনটা ভাগে ভাগ করা যাচ্ছে, এক হচ্ছে আগ্নেয় শিলা, দুই হচ্ছে পাললিক শিলা, আর তিন হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে তিনটা ভাগ, এক দুই তিন, আমরা এই তিনটে বুঝে গেছি। যদি বুঝে যাই, যদি ভালো লাগে এই ক্লাসটা, যদি এখনো পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবি, শেয়ার করবি, এবং সবচাইতে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে সাবস্ক্রাইব করিস। কারণ এই ধরনের ভিডিও কিন্তু তুই ইউটিউবে আর কোথাও খুঁজলে পাবি না, শুধুমাত্র আমাদের চ্যানেলেই এত ভালো করে আমরা ক্লাস 6, ক্লাস 5, ক্লাস 7 এবং 9, 10, 11, 12 এই সমস্ত জিনিসগুলো দিতে থাকছি। তাই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিস। আর এই যে টেলিগ্রাম গ্রুপ বললাম, এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু তুই চলে যাস, এই পিডিএফটাই তুই পেয়ে যাবি। আমি এই যে লিখছি, এই লেখা অবস্থায় যে নোটটা, এই নোটটাই তুই পেয়ে যাচ্ছিস। ঠিক আছে, পরের অংশে আসি। পরের অংশে কি বলেছে না, পরের অংশে বলেছে আগ্নেয় শিলা। তাহলে যে শিলাটাকে আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে তৈরি হয়, সেটাকেই আবার আমরা একটু ভালো করে দেখব যে কিভাবে এই শিলাটা তৈরি হয়।
কিভাবে তৈরি হয়? দেখ এখানে যে জিনিসটা তোর দেওয়া আছে সেটা হচ্ছে যে পৃথিবীর শুরুতে পৃথিবী কি ছিল না আমরা আগেও জানি, আমরা এখনো জানি, আমরা ভূগোল যে আমাদের সাবজেক্ট আছে ভূগোলে পড়েছি যে পৃথিবী আগে জ্বলন্ত একটা পিণ্ড ছিল, উত্তপ্ত একটা বলের মতো অংশ ছিল। সেটা আস্তে আস্তে কি হলো, গ্যাসীয় অবস্থার থেকে নেমে এলো তরল অবস্থা, এবং তরল অবস্থার থেকে আস্তে আস্তে কঠিন অবস্থায় নেমে আসছে। কঠিন অবস্থায় কি সম্পূর্ণ পৃথিবী এসছে? না, সম্পূর্ণ পৃথিবী কিন্তু এখনো তরল হয়নি। পৃথিবীর যে নিচের অংশ বা পৃথিবীর যে অভ্যন্তরের অংশ, সে পৃথিবীর অভ্যন্তরের অংশ কিন্তু এখনো তরল অবস্থায় আছে। তাই তো আমরা বলতে পারছি যে পৃথিবীর অভ্যন্তরের মধ্যে তরল অবস্থায় ম্যাগমা আছে, এবং যে ম্যাগমা আস্তে আস্তে পৃথিবীর ওপরে যখন উঠে আসে কোনো একটা ফাটল দিয়ে কিংবা কোনো একটা পাহাড়ের কোটর দিয়ে, তাহলে সেই যে উত্তপ্ত গলিত অবস্থাটা, গলিত যে রূপটা, সেটাকে আমরা বলি লাভা, এবং লাভা পরে জমাট বেঁধে শক্ত হয়ে তৈরি হয় আগ্নেয় শিলা। তৈরি হয় কি ধরনের শিলা? না তৈরি হয় এই যে এই ধরনের শিলা, যেটা তুই এইখানে ছবিতে দেখতে পাবি। এটা কি ধরনের শিলা? না এটা হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। তাহলে এই যে আগ্নেয় শিলা, এই আগ্নেয় শিলার মধ্যে, আগ্নেয় শিলার মধ্যে আর আগ্নেয় শিলার এটা যখন তোর জমাট বেঁধে যাবে, জমাট যখন বেঁধে যাবে তখন কি রকম আকার নেবে? তখন দেখ এই ধরনের আকার নেবে। না এগুলো হচ্ছে এক একটা আগ্নেয় শিলার রূপ। এগুলো হচ্ছে এক একটা আগ্নেয় শিলার রূপ। কয় ধরনের আমরা আগ্নেয় শিলা এখানে দেখতে পাচ্ছি? না আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5। তাহলে এই ধরনের আমরা আগ্নেয় শিলা দেখতে পারবো। যদি আমরা এখানে যাই পরের অংশে, তাহলে পরের অংশে আমরা দেখতে পারবো যে পাললিক শিলা কাকে বলে। পরের অংশে আমরা দেখতে পারবো যে পাললিক শিলা কাকে বলে। দেখ আমি যে জিনিসটা তোকে বলেছিলাম যে পাললিক শিলা কি হয়, না একটা একটা স্তরে স্তরে ভাগ হয়, স্তরে স্তরে জমা হয়। তুই এখানে এই যে ছবিটা আছে, তুই এখানে তুই আশা করছি লক্ষ্য করতে পারছিস, যেটা হচ্ছে যে এখানে স্তর সৃষ্টি হয়েছে বা স্তরায়ন তৈরি হয়েছে। এখানে দেখ, এখানে দেখ, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে স্তরায়ন, স্তর তৈরি দেখতে পাচ্ছি। এই যে, এই যে দেখতে পাচ্ছি স্তর। দেখ এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা আলাদা একটা স্তর। এই তিনটে চারটে কি হচ্ছে না, এই তিনটে চারটে এই এখানে এখানে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, তিনটে চারটে স্তরের তৈরি হচ্ছে। এবং এই স্তরগুলো এক একটা এক এক রকম ভাবে বা এক এক বারে তৈরি হয়। একবার একটা স্তর হলো, তারপর তার উপর আরেকটা স্তর বসলো, তার উপর আরেকটা স্তর বসলো। এইভাবে কি তৈরি হয় না, এইভাবেই তৈরি হয় আস্তে আস্তে পাললিক শিলা। তাহলে যে শিলার মধ্যে আমরা স্তর দেখতে পারবো, যে শিলার মধ্যে আমরা দেখতে পারবো স্তর, সেই শিলাকেই আমরা মূলত বলবো পাললিক শিলা। সেই শিলাকে আমরা মূলত বলবো যে পাললিক শিলা। পাললিক শিলা জমা হওয়ার বা পাললিক শিলা তৈরি হওয়ার যে মূল পদ্ধতি, সেটা মূলত কি? না সেটা মূলত হচ্ছে দেখ পলি জমা হওয়ার প্রক্রিয়া বা পলি জমা হয়ে এক একটা স্তর। এই দেখ আমি বললাম বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন শিলা অর্থাৎ আগ্নেয় শিলা ক্ষয় হয়ে আস্তে 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 বালি, নুড়ি এবং শেষে সমুদ্রে গিয়ে পলিতে জমা হয় এবং বিভিন্ন স্তরে সঞ্চিত হয়। এই স্তরে সঞ্চিত হয়ে সমুদ্রের যে চাপ, সমুদ্রের জলের চাপ এবং ভূগর্ভের তাপের মধ্যে দিয়ে এটা পাললিক শিলায় তৈরি হয়। এটা পাললিক শিলায় তৈরি হয়। পাললিক শিলার যদি আমরা উদাহরণ দেখি, তাহলে আমরা দেখতে পারবো বেলে পাথর, তাহলে আমরা দেখতে পারবো চুনা পাথর, তারপরে তাহলে আমরা দেখতে পারবো কাদা পাথর। তাহলে এই ধরনের যে শিলাগুলো, এগুলোকে আমরা দেখতে পারবো পাললিক শিলার উদাহরণ হিসেবে। বেলে পাথর, চুনা পাথর এবং কাদা পাথর। আরো বিভিন্ন ধরনের পাললিক শিলাও আমরা কিন্তু দেখতে পারবো। এবার যদি আমরা আসি রূপান্তরিত শিলা, তাহলে রূপান্তরিত শিলা কিভাবে তৈরি হয়? আমরা আগেই বললাম যে রূপান্তরিত শিলা তৈরি হয় ভূ আন্দোলন কিংবা অগ্নুৎপাত কিংবা অন্যান্য কোনো ভূপ্রাকৃতিক কারণ, যে কারণে কি হয় না এই আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এগুলো মাটির মধ্যে চলে যায়, এবং মাটির মধ্যে চলে যাওয়ার পর
মাটির চাপে এবং ভূগর্ভের তাপে তারা কি হয়, তাদের রাসায়নিক পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? তাদের রূপের রাসায়নিক পরিবর্তন হয় এবং ভৌত পরিবর্তন হয়। ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের ফলে তারা নতুন এক ধরনের পদার্থে বা নতুন এক ধরনের পাথরে তৈরি হয়, পাথরের সৃষ্টি হয়। আর এই করেই আমাদের যে এই যে পাথরগুলো তৈরি হচ্ছে, এগুলোকে আমরা কি বলছি? না, এগুলোকেই আমরা বলছি রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা। এগুলোকেই আমরা বলছি রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা। পরিবর্তিত শিলা, ঠিক আছে। এরপর এর উদাহরণ কিছু দেখে নিই যে এই পাললিক শিলা কোন জায়গার থেকে কি তৈরি হচ্ছে। সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে চুনা পাথর যেটা পাললিক শিলা ছিল, চুনা পাথর যেটা ছিল পাললিক শিলা, সেটা যখন রূপান্তরিত হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কি তৈরি করছে? না, সেটা তৈরি করছে মার্বেল। অর্থাৎ আমি যদি এখানে দেখি তাহলে এখানে দেখতে পারবো যে এই যে চুনা পাথর, এই চুনা পাথর থেকে তৈরি হচ্ছে, এটা কি? চুনা পাথর থেকে, চুনা পাথর থেকে তৈরি হচ্ছে মার্বেল। এটা দেখ, মার্বেলের একটা ছবি। এই মার্বেলটা কিসের থেকে তৈরি হচ্ছে? না, চুনা পাথর থেকে এটা তৈরি হচ্ছে। চুনা পাথর থেকে রূপান্তরিত হয়ে এই মার্বেলটাই তৈরি হয়েছে। তারপর যদি আমরা দেখি যে কাদা পাথর, তাহলে কাদা পাথর কি ধরনের শিলা? না, কাদা পাথর হচ্ছে পাললিক শিলা। এই কাদা পাথর থেকে পরিবর্তিত হয়ে কি ধরনের শিলায় তৈরি হচ্ছে? না, স্লেট তৈরি হচ্ছে। এটা কাদা পাথর থেকে তৈরি হচ্ছে। কাদা পাথর ছিল, সেটা পরিবর্তিত হয়ে স্লেট তৈরি করলো। তাহলে কাদা পাথর থেকে কি তৈরি করলো? না, কাদা পাথর থেকে তৈরি করলো স্লেট। তাছাড়া আমরা যদি দেখি যে আগ্নেয় শিলা গ্রানাইট, এই গ্রানাইট থেকে তৈরি করছে নিস। গ্রানাইট থেকে তৈরি করছে কি? না, গ্রানাইট থেকে তৈরি করছে নিস। অর্থাৎ এটা কি ছিল? এটা ছিল গ্রানাইট। এটা ছিল গ্রানাইট। গ্রানাইট, এই গ্রানাইট থেকে তৈরি করছে আমাদের নিস। এটা নিসের একটা উদাহরণ। এবং গ্রানাইট থেকে নিস তৈরি করছে। তাহলে কোন পাথর থেকে কিভাবে এই পরিবর্তনগুলো আসছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারলাম, এগুলো আমরা বুঝতে পারলাম যে আমাদের কিভাবে প্রত্যেকটা শিলা তৈরি হচ্ছে, প্রত্যেকটা শিলার উদাহরণ, এবং প্রত্যেকটা শিলা উদাহরণের পর তাদের বেশ কিছু কাজ আমরা দেখে নেব। ঠিক আছে, সেগুলো আমরা দেখব, সবকিছুই আমরা দেখব। যদি আমরা এখানে যদি কাজ বেশ কিছু বলে দিই, তাহলে তুই মার্বেল, মার্বেল কিসের কাজে লাগে? বিভিন্ন স্মৃতিসৌধ কিংবা ঘরের ফ্লোরিং, এই ধরনের বিভিন্ন কাজে আমরা মার্বেল ব্যবহার করি। নিস, নিশও আমরা অনেক ক্ষেত্রে সেরকম কাজে ব্যবহার করি। তাছাড়া বিভিন্ন জায়গায় স্ল্যাব তৈরি করতে, এই রকম জিনিস তৈরি করতে আমরা ব্যবহার করি। তাছাড়া যদি আমরা দেখি পাললিক শিলার ব্যবহার, তাহলে পাললিক শিলার ব্যবহারের ক্ষেত্রে কি দেখব? না, পাললিক শিলার ব্যবহারের ক্ষেত্রে বেলে পাথর, বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর, এগুলো আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। যেমন কাদা পাথর, কাদা পাথর কিসে ব্যবহার হয়? না, কাদা পাথর ব্যবহার হয় অনেক সময় স্লেটের মতো ব্যবহার করি, স্লেটের মতো। তাছাড়া যদি আমরা আগ্নেয় শিলায় যাই, তাহলে আগ্নেয় শিলার ক্ষেত্রে আমরা দেখব যে ব্যাসল্ট, ব্যাসল্ট কিসে কিসে কাজে লাগে? না, ব্যাসল্ট আমরা দেখেছি যে রেল লাইনে যে পাথরগুলো পড়ে থাকে, সেই পাথরগুলো মূলত কি? না, সেই পাথরগুলো হচ্ছে ব্যাসল্ট। রেল লাইনের ধারে, রেল লাইনের মধ্যে যে পাথরগুলো পড়ে থাকে, সেই পাথরগুলো হচ্ছে ব্যাসল্ট। তাছাড়া গ্রানাইট, গ্রানাইট আমরা কোথায় ব্যবহার করি? না, বিভিন্ন স্ল্যাব তৈরি করতে। বিভিন্ন জায়গায় দেখবি যদি কেউ তাক তৈরি করে, সেই সময় তাকের যে স্ল্যাব, সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। পিউমিস, এটার কি ব্যবহার? এটার ব্যবহারটা মূলত ইম্পর্টেন্ট, এটার ব্যবহারটা দেয়। পিউমিস কি ধরনের পাথর? না, পিউমিস হচ্ছে এক ধরনের ছিদ্রযুক্ত পাথর। এই পাথরটা কিন্তু জলে তুই যদি ফেলে দিস, তাহলে এই পাথরটা ডুববে না। তাই এই পাথর, এই যে ছিদ্রযুক্ত আছে, সারফেসটা হয় রাফ, অনেকটা রাফ সারফেস বা খসখসে হয়। তাই জন্য এটা আমরা প্রসাধন সামগ্রী, প্রসাধনের ক্ষেত্রে কাজে লাগে। প্রসাধন মানে কি রকম প্রসাধন? প্রসাধন বলতে আমি বোঝাতে চাইছি যে অনেক সময় এই পেডিকিউর ম্যানিকিউর করে, সেখানে কিন্তু স্ক্রাবার হিসেবে এই পিউমিস পাথরটা ব্যবহার হয়। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা পাথরের উৎস, প্রত্যেকটা পাথরের উৎপত্তি এবং তাদের ব্যবহার কিন্তু আমরা দেখে নিলাম। ঠিক আছে, দেখে নিয়েছি প্রত্যেকটা পাথরের উৎস, তাদের ব্যবহার এবং তারা কিভাবে কি তৈরি হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখলাম। ঠিক আছে, আমাদের যে প্রথম পার্টের ভিডিও, সেটা এখান পর্যন্তই। তোরা অনেক 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 ভালো থাক।
অনেক সুস্থ থাক, স্বাভাবিক সুস্থ এবং সাবধানে চলাফেরা করিস। গরমের দিন বেশিরভাগ সময় জল খাওয়া এই সকল বিষয়ের ব্যাপারে ধ্যান দিস। শরীর সুস্থ রেখে ভালোভাবে পড়াশোনা করব এবং তোদের উন্নতি, তোদের ভালো সাফল্য, এটাই আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে। থ্যাংক ইউ ফ্রম রেস অনলাইন এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা ভুলে যাস না। থ্যাংক ইউ।